বাংলাদেশ আহ আহ মানে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমি অবশ্যই ক্রেডিট দেব প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে এর জন্য। ওই যে পদ্মা ব্রিজ হওয়ার পরে আমি যেহেতু ইঞ্জিনিয়ার, আমার ইন্টারেস্ট ছিল ওখানে যারা অ্যাডভাইজার ছিলেন অনেকে আমার ডাইরেক্ট প্রফেসর, যারা আমার ক্লাস নিয়েছেন, প্রফেসর জামরুল্লাহ চৌধুরী স্যার আমি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আমাদের স্ট্রাকচার পড়াতেন, এখনো মনে আছে। ডক্টর শামীমুজ্জামান স্যার, উনি আমাদের স্ট্রাকচার পড়াতেন, বিভিন্ন পোর্শন অফ স্ট্রাকচার অ্যানালাইসিস মনে আছে আমার। আমার ইন্টারেস্টে আমি ফলো করেছি সবসময়। আপনি এবং যেদিন 2022 সালে হওয়ার পরে আমার একটা ছবি আমি এখানে প্রিন্ট করে আমি আমার কিছু কলিগকে দেখিয়েছিলাম যে 6.3 কিলোমিটার ব্রিজ বাংলাদেশে করেছে। তো আমাদের ইঞ্জিনিয়ারিং এ আমাদের প্রজেক্টে আমাদের আলাপে একটা কথা আসে যে when did you hit the ground, মানে কোদালটা কোন দিন প্রথম হয়েছিল। তাহলে আমার এক্সাক্ট ডেট মনে নেই, তবে এটা 2014 সালে। আমার দুইজন কলিগ বলে উঠলো সাথে সাথে, 8 বছরে তোমাদের বাংলাদেশ এরকম একটা লং ব্রিজ শেষ করে ফেললো। বললাম ইয়েস, ইন 8 years। 8 বছরে বিউটিফুল ব্রিজ। আমি ছবিটা প্রিন্ট আউট করে নিয়ে গেছি আর কি। তো এরকম আর কি, যে মানে প্রেস করেছে সবাই। কারণ আমি জানি আমাদের এখানে একটা কথা, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে একটা কথা চালু আছে যে যদি কোনো ট্রান্সপোর্টেশনের প্রজেক্টে কেউ, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে যদি কেউ ঢুকে আর যদি 10-15-20 মাইলের একটা প্রজেক্ট হয়, তাহলে ওইটা দিয়ে তার ক্যারিয়ার শেষ। এটা দুটা প্রজেক্ট হলে আর চলে যাবে। আপনারা তো পেশার কথা বললেন, আর আমরা সাধারণ নাগরিক হিসেবে ধরেন আমি 10 বছর হয়েছে আমেরিকাতে এসেছি, নিউ ইয়র্কের একটি রাস্তা এসেই শুনি যে এটা এই কাজ চলতেছে এবং এটা চলবে চলতেছে। তারপর আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার কাজ কবে শেষ হবে, বলে আমরা জানি না, আমরা যখন প্রথম আসছি তখনও দেখেছি কাজ চলছে। আপনি চিন্তা করুন, এই যে তিস্তা মানে এই যে ব্রিজটা কিন্তু শুধু ব্রিজ না, আপনি এই ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে রোডটা আনতে হয়েছে। তারপরে রেলওয়ে ব্রিজ, এটা তো শুধু রোডওয়ে ব্রিজ না, রেলওয়ে ব্রিজের জন্য আপনার ঢাকা থেকে আবার রেলওয়ে লাইন করে, মানে রেলওয়ে রোড করে আনতে হচ্ছে এখানে। ওখানে আবার ওই রেলওয়ে রোডের মধ্যে কত ব্রিজ, কত পাইলিং, কত কিছু। তারপরে আবার ওই পারে যাওয়ার পরে সেখানে আবার যশোর, খুলনা, বরিশালে কানেকশন দিতে হচ্ছে। আবার রেলওয়ে রোড এন্ড রেলওয়ে ব্রিজ, মেনি ব্রিজেস, আমাদের নদীর মাতৃক দেশ, অসংখ্য ব্রিজ। এই সবগুলা জিনিস তারা 8 বছরে কমপ্লিট করেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমার একটা অ্যাকচুয়াল ঘটনা বলি। আমার বিজনেসের সামনেই রাস্তাটা প্যান্ডামিকের আরো আগে, বেশ কিছু আগে খুলে রেখেছিল, ওটা ওভার হয়ে গেছে, কাজ বলতে হয় না, এগোয় না। তা যখন পদ্মা ব্রিজ কমপ্লিট হলো, একটা কন্ট্রাক্টর আমার বিজনেসে এসে ওরা কাজ করছিল, এসে তোরা আর কতদিন লাগাবি, মনে হয় 8 years হয়ে গেছে। ডু ইউ নো এ স্মল কান্ট্রি, a third world country called Bangladesh finished a 6 kilometer mile long in the same time and you are still not done? আমি বলেছিলাম এটা এদেরকে, এটা কোথায় বাংলাদেশ, তারা ছিল না। তো বললাম আর কি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা দেশ, তোমরা একটা 1 মাইলের রাস্তা শেষ করতে পারছো না 8 বছরে, আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। আর ওখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা বিরাট ব্রিজ করে ফেলেছে ইন দ্য সেম টাইম ফ্রেম। কিন্তু এখন তো বলে কি জানেন, যে এটি কি শেখ হাসিনা তার বাবার টাকায় করেছে? ওগুলো তো নির্বোধের ব্যাপার, আমি শুনেছি সেটা নির্বোধের। বাবার টাকা তো নয়, টাকাটা জোগাড় করার ব্যাপার। একটা বিজনেসম্যান, আমি বিজনেসের পয়েন্ট অফ ভিউ বলি, যেমন ধরেন আমাদের এই শুরুতে আমাদের কি টাকা আছে, সামান্য একটু টাকা জমেছি, আর বাকিগুলো কি লোন করতে হয়েছে, তো টাকাটা জোগাড়টা আমাকে তো করতে হয়েছে নাকি, আমাকে দিয়ে দিয়েছে, আমার টাকা না, আমি লোন করেছি ব্যাংক থেকে, ওইটাই খাটিয়ে আমি করে আবার লোন ব্যাংকে ফেরত দিচ্ছি। তো আমি তো জোগাড় করেছি, শেখ হাসিনার বাবার টাকা না, কিন্তু তাকে তো জোগাড় করতে হয়েছে। যেখানে IMF এর ল্যান্ডিংটা, মানে লোনটাও করলো, বেচতে দিল, সেখানে নিজে ফান্ডিং করে বা চায়না থেকে কিছু নিয়ে নানাভাবে করে জোগাড় করেছে, কে তাই ক্রেডিট দিতে হবে না? জানেন যে এই প্রত্যেকটা প্রজেক্ট শেখ হাসিনা নিজে মনিটর করতেন, এমনকি লুপগুলা উনি কতভাবে ডাইভার্ট করতে পারবেন এগুলি কিন্তু নিজে উনি ভোরবেলাতে, আমি শুনেছি যে উনি ভোরবেলাতে উঠে
এগুলি সব দেখে দেন একজন প্রজেক্ট যে ডিরেক্টর ড্রিমের মতো ছিল, তাই এবং আপনারা তাকে খুব বেশি একটা পছন্দ করতেন না। আমি তো ওনার কান্না দেখেছি, ওই যে যখন মেট্রো রেলটা পুরি দিল, এই নষ্ট করলো, তুমি তো ওখানে গিয়ে এত ইমোশন রাখতে পারেননি। এত কষ্ট করে টাকা জোগাড় করে তৈরি করে এত প্ল্যান করে করছে, সেখানে উনি আর ইমোশনকে থাকতে পারেননি। না, উনি যেমন ইনভলভ ছিল বলে কিন্তু তাড়াতাড়ি হতে পেরেছে। ফর এক্সাম্পল, আপনার যখন পাইল ডাইভিং করে তখন দেখা যাচ্ছে যে পাইল তারা মানে আগে চিন্তা করেছিল 40-50 ফিট, সেখানে হচ্ছে না, বিকজ ওখানে ইরোশন 30 ফিটের মতো হয়ে যায়, তো এই জন্য পাইল ড্রাইভ করেছে মনে হয় 80 ফিট পর্যন্ত। তো তখন ওই যে হ্যামার যেটা ছিল সেটা দিয়ে ওয়ার্ক করছিল না, তখন এটা জার্মানি থেকে একটা হ্যামার আনতে হয়। এই জার্মানি থেকে আপনি এটা তো মনে করুন রোডস এন্ড হাইওয়েজ এর ইঞ্জিনিয়ার তো আনতে পারবে না, এটা কিন্তু ইনভলভ হতে হবে ফরেন মিনিস্ট্রিকে, আবার বাণিজ্য মন্ত্রণালয়কে ইনভলভ হতে হবে। তো এটা কে করবে? এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই করতে হবে। এই একটা ব্যাপার ছিল, সবকিছু প্রধানমন্ত্রী শেখ হাসিনা না করতে হবে, এটা উপায় নেই, সব জায়গায় ইনভলভ হতে হবে। ওনাকে ইনভলভ না করলে তো আপনি ফরেন মিনিস্ট্রিকে আপনি অ্যাক্টিভেট করতে না, ওটা তো আপনি ওটার কথা বললেন, ছোটখাটো ব্যাপার থেকে শুরু করে উনি যে এই যে বললেন মর্নিং এ উঠে যে করতো, এবং যার ফলে মর্নিং এ উঠে মনিটর করতো, এটা করতো কেন? যাতে বড় প্রজেক্ট উনি করেছেন সেটা ঠিক আছে, কিন্তু অনেক ছোটখাটো ব্যাপার পর্যন্ত, হ্যাঁ সেখানে এই ধরনের তো ঠিক না। এটা ওনার ঘরে যারা বন্দুক রেখে খেয়েছেন তারা কোথায় এখন? এইগুলো কি বলবো, আর এগুলো আক্ষেপ রয়ে যাবে। আপনারা কি শেখ হাসিনাকে মিস করেন? শেখ হাসিনাকে আমি এখন পার্সোনালি কি বলবো, উনি তো বাংলাদেশের লাস্ট লিডার উইথ গাটস যদি বলি আর কি। এখন মাঝে মাঝে উনি যেভাবে আপনার ওই যে যুদ্ধপরাধী বিচার করেছেন, শেখ মুজিব হত্যাকারীদের বিচার করেছেন, দিয়েছেন, এত বিশ্বাস হচ্ছিল না আমাদের। মাঝে মাঝে মনে হচ্ছিল ইন্দিরা গান্ধীর চাইতেও মনে হয় যে বেশি মাচ মোর স্মার্টার এন্ড ডিসাইসিভ। কি করে করলো এই কমপ্লেক্স সিচুয়েশনের ভিতরে গিয়ে? যারা কেউ আমি তো দেখলাম, আমি টিভিতেই দেখেছি, সারাদিন কালকে যখন নিয়ে যাচ্ছে সে হাসছিল, সে তার বিশ্বাসই হচ্ছিল যে তাকে ফাঁসি দিতে নিচ্ছে। হাউ ইজ ইট পসিবল? আমরা এখান থেকে অবাক হচ্ছিলাম ওনার দেখে। তো বললাম যাই সুন্দরভাবে ব্যালেন্স করেছে। ওই যে কি বলবো ওটা, হেফাজতের সাথে অ্যালায়েন্স, ওগুলো আমাদের পছন্দ ছিল না, কিন্তু বললাম যে কি করবো এখন, ব্যালেন্স করার জন্য শি ইজ ডুইং দিস। কিন্তু উনি কিন্তু হারছেন না যদি সেনাবাহিনী গিভ আপ না করতো। আমি দেখেছি উনি একটা সুযোগ ছিল আমার, উনি যখন এসেছিলেন এখানে ফ্লোরিডাতে এসেছিলেন, ওনার মেয়ে আমাদের পাশের শহরেই থাকতেন, আমাদের সাথেই ছিল, এবং অমিত দাও ছিলেন মনে আছে, আমাদের সাথে একটা রেস্টুরেন্টে ওনার মিটিং দেখা হয়েছিল। তো উনি ওই একদিন মর্নিং এ উনি গিয়েছিলেন, এখানে আমাদের পাশে একটা হাই স্কুল আছে মিডলবার্গ হাই স্কুলে। তো আমাকে একজন কল করে বলল যে ও পার্টি করতো, ছাত্রলীগ করতো। তো বলছে আমি তো মর্নিং এ ডাক্তার, তো সে আমাকে বললো যে আমি মর্নিং এ যেতে পারবো না, যদি আপনি একটু যান, আমাদের নেত্রী যাবেন, উনি একজন বাঙালি, যদি দেখেন তো ভালো লাগলো না হয়তো। তো আমি এই জন্য মর্নিং এ গিয়েছিলাম স্কুলে আমাকে ঢুকতে দিচ্ছিল না, যে কেন আমি কি আবার কোনো গঞ্জাম, জিজ্ঞেস করেছে আমি কি ডিট্রাক্টর নাকি। বললাম না আমি কোনো ডিট্রাক্টর, পার্টির মেম্বার। বলে না সেটাও না। বলে কেন? বলে আমাদের একজন ফর্মার প্রাইম মিনিস্টার, ফিউচারের প্রাইম মিনিস্টার হতে পারেন, কেন আমি কোনো গঞ্জামে নাই। বলে তাহলে যাও। তো আমাকে ভিতরে ঢুকতে দিল আর কি স্কুলে। তো উনি দেখলাম যে সব স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে কথা বলছেন, এবং খুবই একটা একাগ্রতা, যে আমি কেন এখানে এসে সেটা উনি বলছেন, যে আমি এখানে এসেছি দেখতে স্টুডেন্টরা এখানে কিরকম ভাবে ক্লাস করছে, কিরকম ভাবে তারা ইন্টারেক্ট করছে, এখানকার লাইব্রেরিটা কিরকম, এগুলো আমি দেখবো, যাতে আমি যদি কোনো সুযোগ পাই বাংলাদেশে আমি এরকম স্কুলগুলোকে করবো। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের গরিব দেশ, বাট আমার স্বপ্ন হচ্ছে এরকম আপগ্রেড করা। তো বাংলাদেশে এখন উনি স্বপ্ন দেখেছেন, অনেকগুলো জিনিস উনি 15 বছর 16 বছরে বাস্তবায়ন করেছেন। আমি অবশ্যই বলবো, আমি আরো অনেক কিছু বলতে পারি এ ব্যাপারে। আমি অবজার্ভ করেছি এবং নিউজ মনিটর করেছি, দেখেছি। তো সেখানে হচ্ছে, কিন্তু পরিস্থিতি বাংলাদেশে এখন যে অবস্থা, সেটা তো যদি রেফারেন্ডাম হয়, যদি তারা জিতে যায়, এবং তারপর তো ধরুন সংবিধান, সবকিছু সেকুলার ক্যারেক্টারিস্টিক যে কিছু আছে সব কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ একটা অন্ধকারের যুগে চলে যাবে।
এবং এটা করবে জামাতে ইসলামী। বাংলা 1971 এ মুসলিম লীগ যতটা না করেছে তার চেয়ে অনেক 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 বেশি গুণ জামাতে ইসলাম করেছে কিলিং এবং হত্যা। তাদের হোল ছাত্র সংগঠনকে আলবদে রূপান্তরিত করেছিল এবং এবং তারাই কিন্তু মেইন হত্যাগুলা করেছে, বিশেষ করে ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা। অ্যাবাউট 1000 ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা করা হয়। আমি আমার এক কলিগকে বলেছিলাম যে যদি আজকে ফ্লোরিডার শুনে একদিন মর্নিং এ উঠে যে 2 জন বা 3 জন প্রফেসরকে হত্যা করা হয়েছে, টার্গেটেড কিলিং, হাউ ডু ফিল? চিন্তাই করা যায় না। এটা তো মানে ন্যাশনাল গার্ড নামিয়ে দেবো আমরা টু ফাইন্ড দ্য পারপেট্রেটর। মানে ন্যাশনাল গার্ড কখন আসে? যখন সিটি পুলিশ, কাউন্টি শরীফ, স্টেট ট্রুপার, এই 3টা ফোর্স যখন পারে না তখন আসেন ন্যাশনাল গার্ড। মানে 3টা মেসি ফোর্স। এখানে যদি কোনো এরকম গেঞ্জাম কেউ করে, আপনি তো জানেন, আপনিও দেখেন, প্রথম আসে কিন্তু সিটি পুলিশ। ওরা দেখে যে মানে আরো বেশি ফোর্স লাগবে, তখন শরীফকে কল করবে, কাউন্টি শরীফ আসবে, ওদের রিজার্ভ ফোর্স আসবে, তারপরে স্টেট ট্রুপার, ওই মানে সবাইকে স্টেট ট্রুপাররা আসবে। মানে একসাথে কতগুলো ফোর্স যে আসে, তারপরে ন্যাশনাল গার্ড। তো বলছে 3 জন প্রফেসর টার্গেটেড। আমি বললাম, আমি তখন তাকে ডেসক্রাইব করলাম বাংলাদেশে কি হচ্ছে। তো মুসলিম লীগের যত না ক্ষতি করে হিংসা এবং কিলিং এর রাজনীতি জামাতে ইসলামী। আপনি জান, আপনি ইয়ের তো ফাঁসির হুকুম হয়েছিল মৌলানা মওদুদের, আপনারা জানেন কেন? বিকজ ওই আহমদিয়াদেরকে পাকিস্তানে ইয়ে করেছিল, তখন আইয়ুব খান লাগিয়েছিল। জি 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 এবং ওদেরকে অমুসলিম ঘোষণা করবে বলে ফতোয়া টতোয়া দিয়ে মারামারি করে বহু মানুষজনকে হত্যা করে। ওই সময় অনেক ইসমাইলিয়ারা, সরি আহমদিয়ারা কিন্তু চলে আসে পূর্ব পাকিস্তানে, এক দেশ ছিল তো, তখন চলে আসে। তো এই জিনিসটা, কারণ আইয়ুব খান সেও ধর্মকে ব্যবহার করেছে, কিন্তু সে এগুলো পছন্দ করে নাই। তখন ওখানে অনেক নামকরা লোকজন ছিল আহমদিয়া, ইভেন প্রফেসর আব্দুল সালাম আহমদিয়া।